সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আমরা আলোচনা করছিলাম অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে। ইতিমধ্যে আমরা হিসাব চক্রের প্রথম থেকে ষষ্ঠ ধাপ সবগুলো ধাপ আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। আর বারে বারেই বলছি, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, কারণ ধারাবাহিক আলোচনা যদি কোনো পর্ব বাদ পড়ে যায় তাহলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। আমরা আজ দেখব অ্যাকাউন্টিং সাইকেল স্টেপ 7, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অর্থাৎ কীভাবে আর্থিক বিবরণী তৈরি করতে হয়। বিগত ধাপগুলো সম্পাদন করেছি শুধু এই ধাপটি দেখার জন্য, অর্থাৎ এই ধাপটি আমাদের বছরের শেষে অথবা একটি পিরিয়ডের শেষে কোম্পানির ফলাফল নির্ণয় করতে সহায়তা করে। এই ধাপে প্রকাশ পাবে কোম্পানি বিগত একটি পিরিয়ডে কেমন পারফর্ম করেছে এবং তুলনা করা হয় যে তার পূর্ববর্তী পিরিয়ডে বা সময়ে যে পারফরমেন্স ছিল সেটা ভালো কিনা খারাপ, এবং সেই মোতাবেক কোম্পানির পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যাই হোক, আমরা শুরু করি আজকের স্টেপ, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস স্টেপ 7। আমরা তার আগে দেখে নিই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের পার্টস অফ এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা IAS 1 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে বলা আছে যে 5টি ধাপের কথা বলা আছে আমাদের। প্রথমটা হলো ইনকাম স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, অথবা এটাকে বলা হয় স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, অথবা বলা হয় কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অনেক ক্ষেত্রে প্রফিট অর লস অ্যাকাউন্টও বলা হয়। সো এটা আমাদের কী জন্য করি? ইট শোজ অল রেভিনিউজ অ্যান্ড এক্সপেন্সেস দ্যাট উইল গিভ আস নেট প্রফিট অর লস। 2 নাম্বার, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি অর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি, যেখান থেকে আমরা কী বের করব? ইট শোজ ইকুইটি পজিশন অর ক্যাপিটাল পজিশন অ্যাট দ্য পিরিয়ড এন্ড কনসিডারিং নেট প্রফিট অর লস ড্রয়িংস এক্সেট্রা। স্টেপ 3 বা আরেকটা যেটা তৈরি করি সেটা হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট, অথবা এটাকে বলা হয় ক্লাসিফাইড ব্যালেন্স শিট। সো পরীক্ষায় তোমার কাছে যেভাবে প্রশ্ন চাওয়া হবে সেভাবেই উত্তর করবে। শোজ দ্য অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি পজিশন অ্যাট দ্য পিরিয়ড এন্ড। 4 নাম্বার, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কেন করি? ইট শোজ দ্য ইনফ্লোস অ্যান্ড আউটফ্লোস অফ ক্যাশ অ্যান্ড এন্ডিং ক্যাশ ব্যালেন্স। And number 5, notes to the financial statement or disclosure notes অথবা disclosure আমরা কেন করি এটা? It explains those items which are difficult to understand for the users, method of recording, other necessary explanations and assumptions required as when situation arises। অর্থাৎ আমরা সবসময় চিন্তা করব না কোম্পানির শেয়ার হোল্ডার বা ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সবাই বিজনেস গ্র্যাজুয়েট, সেজন্য কিছু কিছু টার্মস বা কিছু কিছু আইটেম থাকে যেটা জনসাধারণের বা সাধারণের বুঝতে সমস্যা হয়। এই কারণে এগুলো আমরা ডিসক্লোজার্স বা নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখিয়ে থাকি। তাহলে চলো আমরা যে এক্সাম্পলটি নিয়ে আলোচনা করছিলাম সেটা আমরা আজকে স্টেপ 7 সম্পন্ন করব। স্টেপ 7 আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি? প্রিপেয়ার দ্য ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ওনার্স ইকুইটি স্টেটমেন্ট for the March and a classified balance sheet at March 31st। তাহলে আমরা এখানে তিনটা অংশ করব। একটাকে বলা হবে ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তাহলে আমরা পূর্বে থেকে আমরা অঙ্কটা শুরু করছিলাম, সেখানে আছে আমাদের প্রথমেই করছিলাম আমরা স্টেপ 1 আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশনস, স্টেপ 2 জার্নালস, স্টেপ 3তে করেছিলাম লেজার্স, এবং লেজার্সগুলো নিয়ে আমরা কি করছিলাম? একটি ট্রায়াল ব্যালেন্স তৈরি করেছিলাম। ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পরে বছরের শেষে দেখছিলাম কিছু অ্যাডজাস্টমেন্টস আমাদের প্রয়োজন ছিল, কেন অ্যাডজাস্টিং এন্ট্রি প্রয়োজন হয় সেটাও আমরা ডিটেলস আলোচনা করেছি। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার পর আমরা একটি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করেছি। এখন এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট অথবা ক্লাসিফাইড ব্যালেন্স শিট যেটা বলা আছে সেটা আমরা তৈরি করব। তাহলে আমরা এখানে একটা ঘর আমাদের করা আছে, এবিসি কার্পেট ক্লিনার্স ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ এন্ডেড 31st মার্চ, পার্টিকুলার্স টাকা। তাহলে আমাদের কি থাকবে? রেভিনিউজ
এবং এক্সপেন্সেস দুইটার পার্থক্য নেট ইনকাম অর লস। তাহলে আমাদের রেভিনিউজ কি ছিল প্রথমেই দেখি। আমাদের এখানে রেভিনিউ ছিল সার্ভিস রেভিনিউ ৮০,০০০ টাকা। তাহলে আমরা এখানে বসিয়ে দিই সার্ভিস রেভিনিউ আমাদের ৮০,০০০ টাকা। এরপর এক্সপেন্সেসের মধ্যে আমরা কি আছে সেটা একটু দেখে নিই। এক্সপেন্সেসের মধ্যে আমাদের আছে স্যালারিস এক্সপেন্স ২৩,০০০। তাহলে আমরা বসিয়ে দিই স্যালারিস এক্সপেন্স ২৩,০০০। এরপরে ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে আমাদের কত টাকা ২৫০০। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বসিয়ে দিই ২৫০০। এরপরে ছিল আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের ছিল ১,০০০ টাকা। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা বসিয়ে দিই ১,০০০। এরপরে ক্লিনিং সাপ্লাইস এক্সপেন্স সেটা ছিল আমাদের ৮,০০০। এটা আমরা বসিয়ে দিই ক্লিনিং সাপ্লাইস এক্সপেন্সেস ৮,০০০। গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স আমাদের ছিল সম্ভবত ২,০০০। একটু দেখে নিই, গ্যাস অয়েল এক্সপেন্স ২,০০০। এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে টোটাল এক্সপেন্স আমাদের এখানে আগে এক্সেল ফরম্যাট করা ছিল ৩৬,৫০০। তাহলে রেভিনিউ ৮০,০০০, এক্সপেন্স ৩৬,৫০০। আমরা পার্থক্য পাচ্ছি নেট ইনকাম ৪৩,৫০০। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট হয়ে গেল। এরপরে আছে আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এবিসি কার্পেট ক্লিনার্স ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য মান্থ এন্ডেড 31st মার্চ। এখানে আমরা প্রথমে বসাবো এবিসি ক্যাপিটাল মার্চ 1। প্রথমে ছিল না, কারণ এটা কোম্পানি এই বছরই শুরু করা হয়েছে। তাহলে এই বছর ইনভেস্ট করা হয়েছে কত টাকা আমাদের? এই বছরে ইনভেস্ট করা হয়েছে, আমরা ক্যাপিটালটা একটু দেখে নেই। এই বছর ইনভেস্ট করা হয়েছে ২ লক্ষ টাকা। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম ইনভেস্টমেন্টে ২ লক্ষ টাকা। অনেক ক্ষেত্রে তোমার ওপেনিং ক্যাপিটাল ২ লক্ষ টাকা এখানে বসিয়ে দিলেও সমস্যা হবে না। এরপর আমরা নেট ইনকাম ৪৩,৫০০ যেটা এখান থেকে পেলাম, যোগ করলে ২,৪৩,৫০০। এখান থেকে আমরা বাদ দেবো ড্রয়িংস ছিল আমাদের কত টাকা একটু দেখে নিই। ড্রয়িংস ছিল আমাদের ৭,০০০ টাকা। তাহলে ড্রয়িংস যদি আমরা এখানে মাইনাস করি তাহলে আমার আসবে ২,৩৬,৫০০। এটাই আমার ক্লোজিং ক্যাপিটাল। এই ক্লোজিং ক্যাপিটাল আমরা ট্রান্সফার করে দেবো আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিটে। আমাদের এখানে বলা হয়েছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট। সো পরীক্ষায় যদি ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলে একটু পার্থক্য হবে নর্মাল ব্যালেন্স শিট এসে। আমরা নর্মালি যখন ব্যালেন্স শিট করি তখন আমরা অ্যাসেট এবং লায়াবিলিটিস ওনার্স ইকুইটি আমরা এখানে অনেক সময় সিরিয়াল মেনটেন করা হয়, অনেক সময় সিরিয়াল মেনটেন করা হয় না। সাধারণত অ্যাসেটের বলে আমরা কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেটকেই দেখিয়ে থাকি। বাট যখন ক্লাসিফাইড ব্যালেন্স শিটের কথা পরীক্ষায় বলবে, তোমার আইটেম থাকুক বা না থাকুক সবগুলো আইটেমই তোমাকে এখানে দেখাতে হবে। তাইলে হিসাবে অ্যাসেটের জন্য আমার 4টা হেডিং থাকবে: কারেন্ট অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে 4টা মিলে আমার হবে টোটাল অ্যাসেট। তাহলে আমরা এখন দেখব কোনটার আন্ডারে কোনটা আমাদের আছে, কোনটা আমাদের নেই। তাহলে আমরা যদি প্রথমে দেখি কারেন্ট অ্যাসেটের জন্য আমাদের ক্যাশ ছিল আমাদের কত টাকা একটু দেখে নিই, ১,২৫,০০০ টাকা। তাহলে ক্যাশ আমরা বসিয়ে দিই ১,২৫,০০০ টাকা। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল ছিল আমাদের ৬৬,০০০ টাকা। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল বসিয়ে দিই ৬৬,০০০। এরপর আমাদের ক্লিনিং সাপ্লাইস, সেটা ছিল আমাদের অ্যাসেট। ক্লিনিং সাপ্লাইস আমাদের আছে ৪,০০০ টাকা। এরপরে ছিল আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স দেখে আমাদের কত টাকা ছিল, এটা আমাদের একটা অ্যাসেট। প্রিপেইড ইন্স্যুরেন্স ১১,০০০ টাকা, কারণ ১২,০০০ টাকার মধ্যে আমাদের ১,০০০ টাকা খরচ দেখিয়েছি। তাহলে টোটাল অ্যাসেট হলো আমাদের কারেন্ট অ্যাসেট ২,০৬,০০০ টাকা। এরপরে আমার আছে লং টার্ম ইনভেস্টমেন্ট, এখানে আমার লং টার্ম ইনভেস্টমেন্ট নেই আমার অঙ্কে। এরপর প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আমাদের ইকুইপমেন্ট বাবদ আছে আমাদের কত টাকা একটু দেখে নিই। ইকুইপমেন্ট বাবদ ছিল আমাদের ৬০,০০০ টাকা। সেখান থেকে আমরা মাইনাস করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল আমাদের একটু দেখে নিই, আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল ২,৫০০। তাহলে মাইনাস করলে হচ্ছে ৫৭,৫০০। ইনটেনজিবল অ্যাসেট নেই, তাহলে 0।
তাহলে ক্লাসিফাইড ব্যালেন্স শিট করার কারণে আমরা আইটেমগুলো রেখে দিলাম, বাট অ্যামাউন্টটা জিরো দেখাতে হবে। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের 2,63,500। একইভাবে লায়াবিলিটির জন্য আমাদের হবে কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস, এরপর হবে টোটাল লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি। তাহলে টোটাল লায়াবিলিটিস ওনার সিকিউরিটি যোগ করলে আমরা পাবো টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। তাহলে কারেন্ট লায়াবিলিটিস ছিল আমাদের স্যালারিজ পেয়েবল, আমাদের কত টাকা ছিল একটু দেখে নিই। স্যালারিজ পেয়েবলটা আমাদের স্যালারিজ পেয়েবল ছিল, এখানে আমরা স্যালারিজ পেয়েবল কোথায় আছে, নিচের দিকে 5,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল ছিল আমাদের ক্রেডিট পাশে হবে 22,000 টাকা। এই দুইটাই ছিল আমাদের কারেন্ট লায়াবিলিটি, দুইটা মিলে হলো আমাদের 27,000 টাকা। এরপর আমাদের ওনার সিকিউরিটি যেটা আমরা 2,36,500 টাকা, যেটা পেয়েছি আমরা কোথা থেকে 2,63,500 এই যোগফল। আর আমরা ওনার সিকিউরিটি 2,36,000 টাকা পেয়েছিলাম হলো এই যে ক্লোজিং ক্যাপিটাল 2,36,500, যেটা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। তাহলে আমাদের টোটাল অ্যাসেট 2,63,500। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বলতে পারি কোম্পানির যে স্টেপ 7 স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট, এক কথায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা তৈরি সেটা আমরা দেখে নিলাম। আগামী পর্বে আমরা দেখব যে পরবর্তী স্টেপগুলা, স্টেপ 8, 9 এবং 10, এই তিনটা স্টেপ ছোট ছোট স্টেপ আমরা একসাথেই দেখব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার মতামত জানাবে কেমন হলো। সবাইকে ধন্যবাদ।